আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণীর এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য আমরা মূলত প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। তো আমাদের পূর্বের যে সকল টাইপ বা টপিক ছিল সেই সকল টপিক 1, 2, 3, 4, 5 আকারে শেষ করছি। তো আমরা এখন এই ভিডিওতে টাইপ 6 নিয়ে আলোচনা করব। তো টাইপ 6টা কি? টাইপ 6 হচ্ছে রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, অর্থাৎ রাষ্ট্রটা কি এবং রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত হয়, এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, ঠিক আছে, তাইলে আমরা আমাদের পড়ায় চলে যাই। 71 নম্বর কোশ্চেনটা দেখো, রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? বলছে যে রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান। অবভিয়াসলি রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, অবভিয়াসলি রাষ্ট্র কি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। কেননা বলতো, কারণ রাষ্ট্রে এমন একটি জায়গা যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের বসবাস ঘটে, বিভিন্ন রাজনৈতিক দলের উদ্ভব ঘটে এবং তারা একটি দল পরিচালনা করে এবং নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় এসে দেশকে পরিচালনা করে বা দেশকে রিপ্রেজেন্টেটিভ করে। ঠিক আছে, তাহলে কি রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এরপরে দেখো, পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় কতটি রাষ্ট্র আছে? পৃথিবীতে ছোট বড় প্রায় 200টি রাষ্ট্র রয়েছে। পৃথিবীতে ছোট বড় মোট কতটি রাষ্ট্র রয়েছে? পৃথিবীতে ছোট বড় মিলিয়ে মোট রাষ্ট্র আছে হচ্ছে 200টি। এরপরে দেখো, রাষ্ট্র কেন গড়ে উঠেছে? রাষ্ট্র কেন গড়ে উঠেছে দেখি। সভ্য জীবনযাপনের জন্য, নিজেদের প্রয়োজনের তাগিদে, স্বাধীনভাবে বসবাসের ইচ্ছায়, সকলের অত্যাচার থেকে বাঁচার লক্ষ্যে। বলছে সকলের অত্যাচার থেকে বাঁচার লক্ষ্যে। তাহলে বলছে যে এটা রাইট আনসার কি? এটা রাইট আনসার হচ্ছে সভ্য জীবনযাপনের জন্য রাষ্ট্র গড়ে উঠেছে। কেন বলো? সভ্য জীবনযাপনের জন্য রাষ্ট্রটি গড়ে উঠেছে। ঠিক আছে, এরপরে দেখো, রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? আমরা জানি রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে 4টি। রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে 4টি। এই 4টা কি বলতো? এই 4টা হচ্ছে 1 নম্বর, সর্বপ্রথম থাকবে একটা জনসমষ্টি থাকবে। কি থাকবে? দেখো, সর্বপ্রথম একটা কি থাকবে বলতো? একটা জনসমষ্টি থাকবে। একটা জনসমষ্টি থাকবে। ওকে, আমি এটা একটু বুঝিয়ে দিই তোমাদের। দেখো, রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে জনসমষ্টি, 1 নম্বর হচ্ছে জনসমষ্টি, 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, 3 নম্বর হচ্ছে সরকার, 3 নম্বর হচ্ছে সরকার, আর 4 নম্বরটা হচ্ছে সার্বভৌমত্ব। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে সার্বভৌমত্ব। ঠিক আছে, এই 4টা মিলে হচ্ছে রাষ্ট্র গঠিত। তাহলে রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে জনসমষ্টি, 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, 3 নম্বর হচ্ছে সরকার, আর 4 নম্বরটা হচ্ছে সার্বভৌমত্ব। এখানে দেখো, এই 3টা তোমরা সবাই বুঝতে পারছো, বাট সার্বভৌমত্বটা কি? সার্বভৌমত্ব কথাটির অর্থ হচ্ছে স্বাধীন। অর্থাৎ এখানে 2টা কথার মাধ্যমে বুঝিয়ে দিই। দেখো, সার্বভৌমত্ব হচ্ছে স্বাধীন, অর্থাৎ সে নিজে রাষ্ট্রে বসবাসরত যে সকল নাগরিকরা থাকবে তারা রাষ্ট্র কর্তৃক, অর্থাৎ রাষ্ট্রে যারা নির্দেশিত প্রতিনিধিরা থাকবে তারা যে সকল আইন কানুন প্রণয়ন করবে সেই সকল আইন কানুন অনুযায়ী রাষ্ট্রে বসবাসরত নাগরিকরা সেই আইনগুলো মেনে চলবে এবং রাষ্ট্রে যেন বাইরের কোনো দেশ হস্তক্ষেপ করতে না পারে রাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো কাজের ক্ষেত্রে, সেটাও কি থাকবে? সার্বভৌমত্বের মধ্যেই পড়ে। ঠিক আছে, তাইলে এটাও হাই ভোল্টেজ কোশ্চেন। দেখো, ঢাকা বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। ঠিক আছে, এরপরে দেখো 75 নম্বরটা, ভারতের সাথে ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের ক্ষেত্রে কোনটি ঘটেছে? বলছে যে ভারতের সাথে ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের সাথে কি ঘটেছে। দেখো, ভূখণ্ডের আয়তন কমেছে না? আমরা জানি এই ভারতের সঙ্গে যে ছিটমহলটা হয়েছে, এই ছিটমহলের ফলে আমাদের আয়তনটা বাড়ছে, কমে নাই। তাহলে দেখো, আয়তন বাড়ছে কোথায়? এই যে 4 নম্বরে আয়তন বাড়ছে। এখন কোশ্চিন হতে পারে যে এই রিলেটেড, এখান থেকে একটা কোশ্চিন আসতে পারে যে, দেখো এখান থেকে একটা কোশ্চিন হতে পারে যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে ছিটমহল ঘটে, এই ছিটমহলটা কত তারিখে ঘটে? এই ছিটমহলটি বিনিময় ঘটে হচ্ছে 2015 সালের। ছিটমহল ঘটে হচ্ছে 2015 সালের 31শে জুলাই। 2015 সালের 31শে জুলাই ভারত এবং বাংলাদেশের মধ্যে
কি হয়, ছিটমহল বিনিময় ঘটে। এর ফলে বাংলাদেশ লাভ করে কত? বাংলাদেশ লাভ করে হচ্ছে 111টি ছিটমহল। আর ভারত লাভ করে বাংলাদেশ থেকে, ভারত লাভ করে কত? ইন্ডিয়া লাভ করে হচ্ছে 51টি ছিটমহল। তাহলে মোট ছিটমহল কয়টি? মোট ছিটমহল হচ্ছে 162টি। ঠিক আছে, এই 162টি ছিটমহল নিয়ে 2015 সালের 31শে আগস্ট বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি বিনিময় ঘটে। এই বিনিময়টাই বলা হয় ছিটমহল বিনিময়। এর ফলে কি হচ্ছে? এর ফলে ভূখণ্ডের আয়তন বাড়ছে বাংলাদেশের। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে হচ্ছে 76 নম্বর কোশ্চেনে যাই আমরা। 76 নম্বর কোশ্চেন দেখো কি হাই ভোল্টেজ কোশ্চেন এটা। দেখো মোস্ট ইম্পর্টেন্ট, রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? দেখো, রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? দেখো, নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সার্বভৌমত্ব না সরকার। আমি একটু আগেই তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি সার্বভৌমত্বর কথাটির অর্থ কি? সার্বভৌমত্ব কথাটির অর্থ হচ্ছে স্বাধীন, অর্থাৎ রাষ্ট্রে বসবাসরত যে সকল নাগরিকরা থাকবে রাষ্ট্র প্রদত্ত সকল আইন বা কর্তব্যগুলো মেনে চলতে বাধ্য থাকবে এবং বাইরের কোনো দেশ যেন বাংলাদেশ না, শুধু যে দেশে সার্বভৌমত্ব আছে সেই দেশটা যেন হস্তক্ষেপ করতে না পারে, সেই বিষয়টা খেয়াল করবে কি? সার্বভৌমত্বের ফলে। ঠিক আছে, তাইলে বলছে যে রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? সার্বভৌমত্ব। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার কেন হলো না? এটাও তো সরকারের মানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান, বাট গুরুত্বপূর্ণ উপাদান থাকলেও এগুলো অনেকাংশে এদের চেয়ে তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট, বাট সার্বভৌমত্ব মোস্ট ইম্পর্টেন্ট, এজন্য সার্বভৌমত্বই হলো। ঠিক আছে, এরপরে দেখো, রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা কোনটি? সার্বভৌমত্ব। রাষ্ট্রের চরম, পরম এবং সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে সার্বভৌমত্ব। ওই যে একই কথা বারবার আসতেছে। দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে কোনটির দ্বারা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার প্রকাশ ঘটে? কোনটির দ্বারা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার প্রকাশ ঘটে? কোনটির দ্বারা বলতো? সার্বভৌমত্বের দ্বারা। সার্বভৌমত্বের দ্বারা কি হয়? রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাটা কি হয়? প্রকাশ পায়। ঠিক আছে, সর্বোচ্চ ক্ষমতাটা কিসের মাধ্যমে প্রকাশ পায়? সার্বভৌমত্বের দ্বারাই। এর সার্বভৌমত্বের কয়টি দিক আছে? আমরা জানি সার্বভৌমত্বের দিক হচ্ছে দুটি। সার্বভৌমত্বের দিক কয়টি? সার্বভৌমত্বের দিক হচ্ছে দুইটি। কি? আমি একটু আগেই ব্যাখ্যা করে দিয়েছি। সার্বভৌমত্বের দিক হচ্ছে দুইটি। একটা হচ্ছে রাষ্ট্রে বসবাসরত নাগরিকরা রাষ্ট্রের সকল নিয়ম কানুন মেনে চলতে বাধ্য থাকবে। আর একটা কি বললাম? আরেকটা হচ্ছে বাইরের কোনো দেশ যেন নিজের দেশের উপর হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়টাও খেয়াল করবে। এই দুইটাই হচ্ছে সার্বভৌমত্বের প্রধান দিক। ঠিক আছে, তাহলে ৭৯ আনসার হচ্ছে ক। ৭৯ আনসার ক। এবার হচ্ছে ৮০ নাম্বার। দেখো, কোন ক্ষমতা বলে রাষ্ট্র দেশের অভ্যন্তরে যে কোনো সংস্থার উপর কর্তৃত্ব আরোপ করতে পারে? এই সেই সার্বভৌমত্বের ফলে। আমি বললাম একটু আগে বললাম যে সার্বভৌমত্ব এমন একটা মাধ্যম যেখানে রাষ্ট্রে বসবাসরত সকল ধরনের নাগরিক সংস্থা এবং যে কোনো ধরনের নিয়মকানুন থাক না কেন, যে কোনো আইন প্রণয়ন করলে সে আইন অবশ্যই রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসরত সকল কিছুই মেনে চলতে বাধ্য থাকবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা উদ্দীপকটা পড়ি। দেখো, বলছে উদ্দীপকটি পড়ে ৮১ নং কোশ্চেনের আনসার দাও। বলছে, কয়েকটি নির্দিষ্ট ভূখণ্ড হওয়া সত্ত্বেও একটি বিষয়ের অনুপস্থিতির কারণে রাষ্ট্র হিসেবে স্বীকৃত নয়। মানে কি বলছে? কয়েকটি নির্দিষ্ট ভূখণ্ড হওয়া সত্ত্বেও একটি বিষয়ে অনুপস্থিতির কারণে রাষ্ট্র হিসেবে স্বীকৃত নয়। খ নামক রাষ্ট্রটি প্রতিনিয়ত ক অঞ্চলের ঘরবাড়ি ধ্বংস করছে এবং নাগরিকদের হত্যা করছে। এখন কোশ্চিন হচ্ছে, ক এর কোনটির অভাব রয়েছে? ক এর অভাব রয়েছে সেই একই কোশ্চিন বা একই আনসার কি? সার্বভৌমত্বের অভাব রয়েছে। দেখো, এত কিছু মনে না রেখে তোমাকে দুইটা কোশ্চিন মনে রাখতে হবে। সে দুইটা কোশ্চিন কি? দুইটা কোশ্চিন হচ্ছে সার্বভৌমত্ব দ্বারা কি প্রকাশ ঘটে? রাষ্ট্রে বসবাসরত সকল নাগরিকরা রাষ্ট্র কর্তৃক সকল আরোপিত দায়িত্ব এবং কর্তব্য মেনে চলতে বাধ্য থাকবে, এটা একটা। আর দুই নম্বরটা কি? দুই নম্বরটা হচ্ছে বাইরের দেশের বা অভ্যন্তরীণ কোনো ক্ষতি বা কোনো দেশের অভ্যন্তরীণে কোনো কিছুতে হস্তক্ষেপ করতে পারবে না, অর্থাৎ নিজ দেশ নিজ আইন এবং শাসনের মাধ্যমেই পরিচালনা হবে। ঠিক আছে, এই হচ্ছে সার্বভৌমত্বের মোট কথা। তো আমাদের টাইপ ৬ এখানে শেষ। ওকে, ঠিক আছে, আমরা আবার পরবর্তীতে নতুন কোনো একটা টাইপ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।